সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় থেকে অনুশীলনী 2.1 এর মুনাফা যে অধ্যায়টি আছে সেইখান থেকে আমরা সৃজনশীল সমস্যা সম্পর্কে কিভাবে সমাধান করতে হবে, কেমন সৃজনশীল প্রশ্ন হতে পারে, আমরা এই বিষয়ে আলোকপাত করব বা আলোচনা করব এবং শিখব। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা পূর্ববর্তী কয়েকটি ক্লাসে মুনাফা সংক্রান্ত বিভিন্ন সমস্যা আমরা শিখেছি, তার সমাধান করবা। যেমন আমরা শিখেছি মুনাফা সংক্রান্ত একটি সূত্রটি মনে আছে নিশ্চয়ই তোমাদের। সূত্রটি থেকে আমরা শিখেছি মুনাফা নির্ণয় করতে, আমরা শিখেছি আসল নির্ণয় করতে, আমরা শিখেছি সময় নির্ণয় করতে এবং আরো শিখেছি কিভাবে মুনাফার হার নির্ণয় করা যায়। অর্থাৎ মুনাফা সংক্রান্ত এই যে চারটি বিষয় কিভাবে নির্ণয় করতে হবে আমরা সেগুলো পূর্ববর্তী ক্লাসগুলোতে শিখেছি। আজ আমরা এই সম্পর্কিত একটি সৃজনশীল সমস্যা, দেখো এই চার্টের দিকে তাকিয়ে দেখো, চার্টের দিকে এখানে একটি সৃজনশীল সমস্যা আছে মুনাফা সংক্রান্ত। এখানে আমরা এইটা একটু পড়ি। একটা উদ্দীপক দেওয়া আছে, দেখো একটি উদ্দীপক আছে। উদ্দীপকটিতে কি লেখা আছে? 6,500 টাকা, 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। এইটা উদ্দীপক। আরেকবার লক্ষ্য করো, 6,500 টাকা, 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়। এইটাই হলো উদ্দীপক। এখানে 6,500 টাকা এটা হলো আমাদের আসল বা মূলধন, 4 বছর এটা সময়, আর এটা কি মুনাফা আসল। মুনাফা আসল কি জিনিস নিশ্চয়ই তোমাদের মনে আছে। আসলের সঙ্গে যখন মুনাফা যোগ করা হয় সেইটাকে বলা হয়, সেই যোগফলটাকে বলা হয় মুনাফা আসল বা মুনাফা মূলধন। এটাকে আরেকটা বলা হয় স্ববৃদ্ধি মূল। তাহলে মুনাফা আসল, মুনাফা মূলধন বা স্ববৃদ্ধি মূল যে নামেই আখ্যায়িত করা হোক না কেন, সেটা হলো মুনাফা এবং আসলের যোগফল। আচ্ছা বন্ধুগণ, আমরা এই সমস্যাটা এই উদ্দীপকের উপরে দেখো 3টে সমস্যা দেওয়া আছে, ক, খ এবং গ। 3টে উপর 8 নম্বরে 3টে সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা একটা একটা করে সমাধান করতে চাই। তাহলে আমরা সবাই খাতা, কলম বা পেন্সিল কাছে রেখেছি তো? যদি রেখে না থাকি তাহলে কাছে নিয়ে নেই। হ্যাঁ, নিয়েছো আশা করি। এবার এসো, আমরা আমাদের এখানে মূল দাগগুলো হলো 1 এবং উপদাগ ক, খ, গ। আমরা ক দাগে 1 ক এর সমাধানটা করি। সমস্যাটা কি আছে, প্রশ্নটা কি আছে? প্রতীকের অর্থ সহ সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। প্রতীকের অর্থ সহ সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। আমরা সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি পূর্ববর্তী ক্লাসে কিন্তু শিখেছি। এই সূত্রটিকে নিয়েই আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতেও শিখেছি। তো সেই সূত্রটি আমি বারবার তোমাদেরকে বলেছি,
প্রতিবার বলেছি যে সূত্রটি বিশেষভাবে মনে রাখবে, বিশেষভাবে মনে রাখবে, কারণ এই সূত্রটি প্রয়োগ করে এই সূত্রের সাহায্যে আমরা অতি সহজে এবং সংক্ষিপ্ত সময়ে মুনাফা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করতে পারি। যদিও আমরা ঐকিকের পদ্ধতিতেও করতে পারি, সেটা সময় সাপেক্ষ। তো সেই সূত্রটি মনে আছে আশা করি, কি মনে আছে তো তোমাদের? আচ্ছা, তাহলে দেখো আমরা আসো সমাধানটা করি। সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি নিম্নরূপ। কি সূত্রটি বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, I equal to P R N, এই হলো সূত্রটি। এই সূত্রটিতে কয়টি প্রতীক ব্যবহার করা হয়েছে দেখো, 1 2 3 4, চারটা প্রতীক, I P R এবং N, এই চারটা প্রতীক। এই প্রতীকগুলোর প্রতীকের অর্থ সব লিখতে হবে। সূত্রটি লিখেছি কিন্তু প্রতীকের অর্থগুলো কি সেটাও আমাদের নিচে উল্লেখ করতে হবে। I সমান সমান মুনাফা, P সমান সমান আসল বা মূলধন, N সমান সমান সমান, এবং R সমান সমান কি বলো তো? R সমান কি? মুনাফার হার। আমরা খাতায় লিখে নিয়েছি তো, এই এক পদ আগে, একের পদ আগে যে প্রশ্নটি ছিল তার সমাধান। সরল মুনাফা নির্ণয় সূত্রটি নিম্নরূপ। I ইকুয়াল টু P R N, এখানে আমরা I P N এবং R এর প্রত্যেকের অর্থটাও উল্লেখ করলাম। আচ্ছা, এবার আমরা খ দাগ নম্বরের দিকে একটু তাকাই। দাগ নম্বর খ, প্রশ্নটা কি আছে আমাদের সামনে? সমস্যাটা কি? মুনাফার হার নির্ণয় করো। কি বলা হয়েছে? মুনাফার হার নির্ণয় করো। মুনাফার হার কি বলতো বন্ধুগণ? মনে আছে তো? মুনাফার হার হলো 100 টাকার 1 বছরের মুনাফা। 100 টাকার 1 বছরের মুনাফা যেটা হবে আমরা সেটাকে বলি মুনাফার হার। এইটা নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে আমাদের দেখো দেওয়া আছে কি কি? আমাদের মূলধন মানে আসল দেওয়া আছে 6500 টাকা, সময় দেওয়া আছে। আমি সূত্রটা এখানে আরেকবার উল্লেখ করে একটু বলি। I সমান সমান P R N। দেখো সূত্রতে 4টি প্রতীক আছে।
অর্থাৎ চারটি প্রতীক চারটি তথ্যকে প্রকাশ করে। এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো একটা নির্ণয় করতে পারি। আমরা আয়ের মান নির্ণয় করতে পারি, পি আর এবং এন এদের প্রত্যেকের মান নির্ণয় করতে পারি। লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের জানা আছে, তোমরা নিশ্চয়ই জানো, আগে আমরা আলোচনা করেছি, কমপক্ষে তিনটি তথ্য আমাদের জানা থাকতে হবে। আমরা যদি আয় নির্ণয় করতে যাই তাহলে এই তিনটি তথ্য জানা থাকতে হবে। যদি পি নির্ণয় করতে যাই তাহলে আর এন এবং আয় এই তিনটি তথ্য জানা থাকতে হবে। তা আমাদের এখানে কি বলা হয়েছে, মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ আর এর মান নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করতে গেলে পি, আই এবং এন এই তিনটা জানা দরকার। তা আমাদের এখানে দেখো পি অর্থাৎ আসল ৬৫০০ টাকা, এটা আমাদের জানা আছে, দেওয়া আছে। সময় এন এটা দেওয়া আছে, কিন্তু আই মুনাফা কত আছে এটা কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে মুনাফাটা আমাদের নির্ণয় করে নিতে হবে যে এখানে যে উদ্দীপক আছে এখান থেকে একটু মাথা কাটালে কিন্তু আমরা মুনাফাটা নির্ণয় করে নিতে পারি। কিভাবে কেউ বলতে পারবে? একটু মাথা কাটাও। আচ্ছা দেখো, মুনাফা আসল আমরা জানি, আসল এবং মুনাফার যোগফল, আর এইটা হলো আসল, এই ৬৫০০ টাকা, আর ৮৮৪০ টাকা এটা মুনাফা আসল। মুনাফা আসল থেকে আমরা যদি আসলটা বাদ দেয় তাহলে কি পাই? মুনাফা পাই। কি তাহলে মুনাফা পাচ্ছি? আচ্ছা, তাহলে এসো এবার আমরা সমাধান করি। দেওয়া আছে, কি দেওয়া আছে? মুনাফা আসল কত দেওয়া আছে? ৮৮৪০ টাকা মুনাফা আসল। আর আমাদের আসলে দেওয়া আছে, আসল কত দেওয়া আছে? আসল কত দেওয়া আছে? তাকাও এদিকে আরেকবার, ৬৫০০ টাকা। আমরা দেখো এবার এই মুনাফা আসলের থেকে যদি আমরা আসল টাকাটা বাদ দেই তাহলে কি পাবো? বিয়োগ করি। বাদ দেওয়া মানে কি? বিয়োগ যদি করি তাহলে কি পাবো বলতে পারবা? হ্যাঁ, মুনাফা। অতএব মুনাফা কত হচ্ছে? ৪০ ৫ ৩ ৮ ৬ ১ ২ ৮। একটা ৫০০ নোট রাখতে পারো। কিভাবে পেলাম এটা? আমরা বিয়োগ করে আমরা এই মুনাফাটা পেয়ে গেলাম। এবার বন্ধুগণ আমরা দেখো এই তিনটে তথ্যই পেয়ে গেলাম, তাই না? আমরা আসল পেলাম, মুনাফা পেলাম, আর আমাদের সময়ও আছে দেওয়া। তাহলে তিনটে তথ্য আছে, আমাদের একটা তথ্য নির্ণয় করতে হবে, সেটা মুনাফার হার, তাই তো? তাহলে এইবার এই সূত্রটি ব্যবহার করি। ওই সূত্রটি ব্যবহার করে আমরা মুনাফার হারটা নির্ণয় করি। সূত্রটা কি? আমরা জানি, কি জানি? I equal to P আর M। এর মধ্যে কোনটা নির্ণয় করবো আমরা? আর এই আরটা নির্ণয় করবো, মুনাফার হার। আমরা ৫০০ পরিবর্তন করাই বা আর সমান I
এন। এখন আমরা আই, পি এবং এন এদের মান বসিয়ে দিলেই আমরা আর এর মান পেয়ে যাব। তাহলে এখানে পি সমান সমান কত দেওয়া আছে? ৬৫০০ টাকা। আই সমান সমান কত? এই যে পেয়েছি না মুনাফা আই, এটা মুনাফা, এটা কত আই বলি আমরা, ইন্টারেস্ট। $২,৩৪০ টাকা। তারপরে এন, এন সমান সমান দেখো উদ্দীপকেই দেওয়া আছে 4 বছর। এবং আর সমান সমান কত হবে? আর এর মানটাই তো আমাদের জানা নেই, এইটাই তো আমাদের নির্ণয় করতে হবে, তাই না? তাহলে এটা জিজ্ঞাসা চিহ্ন, পদক চিহ্ন দিয়ে রাখবো। আলাদাই তথ্যগুলো এবার লিখে দিলাম। এখন মানটা বসাই। আয়ের মান আছে ২,৩৪০। এখন পি এর মান আছে ৬৫০০ আর এর মান আছে কত? 4। আচ্ছা বন্ধুগণ, এখানে একটি কথা আমাদের আরেকবার আমরা স্মরণ করি। এই যে এভাবে আর অর্থাৎ মুনাফার হার 100 টাকার 1 বছরের 100 টাকার 1 বছরের মুনাফা নির্ণয় করতে হবে। আর এই আরের মান এই যেভাবে আমরা এখন লিখেছি, এটা পাচ্ছি কি 1 টাকার 1 বছরের মুনাফা। কিন্তু আর এর পার্সেন্ট শতকরা হার বের করতে গেলে এখানে আরো 100 দিয়ে গুণ দিতে হবে, তাহলে আমরা 100 টাকা মুনাফা পেয়ে যাব। এবার আসো আমরা এটাকে লঘিষ্ঠ করি। 4 একে 4, 4 দিয়ে যদি আমি 100 কে ভাগ করি তাহলে কত বার? 25। এই যে 25 পেলাম, এই 25 দ্বারা ৬৫০০কে ভাগ করা যাবে। কেন? কারণ এখানে এই অঙ্কটা শেষে দুটো শূন্য আছে। আমরা জানি কোনো অঙ্কের শেষে যদি 25 থাকে, 50 থাকে, 75 থাকে কিংবা দুইটা শূন্য থাকে কমপক্ষে, তাহলে সেই অঙ্ককে অবশ্যই 25 দিয়ে ভাগ করা যাবে। আমি এখানে ভাগ করলাম 25কে 25 দিয়ে ভাগ করলে 25 একে 25, আর এখানে 65-এর মধ্যে 25 কয়বার যাবে? 2 বার। অবশিষ্ট থাকবে কত? 15। আরেকটা শূন্য নাও 50, তাহলে 6 25 150, আরেকটা শূন্য থেকে যাবে। বাস। এখন আমাদের উপরে আরো অঙ্ক রয়ে গেল 2340, আর নিচে থাকলো 260 গুণ 1, আর উপরে গুণ 1 আছে। তো আমরা যে অঙ্কের শেষে 10 আছে, শূন্য আছে, একটি করে শূন্য আছে কমপক্ষে, তাকে আমরা 10 দিয়ে ভাগ করতে পারি। এটাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত পাই আমরা? দেখো 26। আর একে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে পাই কত? 234। এবার 26 দ্বারা 34কে ভাগ করলে কত হবে বলো তো? দেখো 9 25 হয় 225। 9 গুণ 25 225। 26 গুণ 9, 25 গুণ 9 200, 26 গুণ 9 234, 25 আর 9 34 হয়, এটা 9। তাহলে সমান সমান 9%। সুতরাং মুনাফার হার 9%। এই আমরা সমাধানে পৌঁছালাম, উত্তর পেলাম এটা। তাহলে বন্ধুগণ, আমরা আশা করি এই সমস্যাটার সমাধান আমরা করলাম, সবাই ভালোভাবে বুঝেছি তো? হ্যাঁ। আচ্ছা, এবং খাতায় উঠে নিয়েছি, নিচে নিচে খাতায় উঠে নিয়েছি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমি মুছে ফেললাম।
দেখো তাকিয়ে 9%, অর্থাৎ আমরা বলতে পারি 9% হার মুনাফা। কোন আসল, কোন আসল? আসল কিন্তু এখানে দেওয়া নেই, আসলটাই মনে হয় নির্ণয় করতে হবে 4 বছর শেষে। তাহলে এটা সময় মুনাফা আসলে 10,200 টাকা হয়, 10,200 টাকা হয়। এটা কিভাবে নির্ণয় করা যায় তোমরা সকলে একটু দেখো, আরেকবার পড়ো এবং চিন্তা করো, মাথা খাটাও, মাথার ভিতরে ঝড়টাও চিন্তা, দেখো কোন সমাধান আমরা করতে পৌঁছাতে পারি কিনা। আচ্ছা, কি মাথায় কিছু আসে? আমরা এখানে দেখো, আমরা মুনাফার হার পাচ্ছি 9%, সময় পাচ্ছি 4 বছর, কিন্তু আর এইটা আছে মুনাফা আসল, আসলটা কিন্তু দেওয়া নেই। আসল যদি আমাদের আসল দেওয়া নেই, আমি আসলটা আমরা ধরে নিতে পারি, আসলটা আমরা একটা কিছু ধরে নিতে পারি। আসল কত? ক। আসল যদি ক হয় তাহলে মুনাফা কত হবে? মুনাফা নির্ণয়ের সূত্রটি আসলটা কি এখানে একটু আমরা দেখো, আই সমান সমান পি আর এন, এই তো, অর্থাৎ মুনাফা পি আর এন সমান সমান কত হবে? পি কত আছে? আর মুনাফার হার 9% ছিল, 100 গুণেন এর সমান কত? 4, তাহলে কত হয়? 4 একে 4, 4 2500 ইকুয়াল টু কত হচ্ছে? 9 ক আপন 25, এইটা পেলাম মুনাফা। আচ্ছা, আমাদের দেখো একটা মুনাফা আসল দেওয়া আছে। মুনাফা আসল কিভাবে হয়েছে? এখানে যে আসলটা আছে সেই আসলের সঙ্গে 4 বছরের মুনাফা যোগ করা হয়েছে, তাই মুনাফা আসল হয়েছে। আমরাও দেখো এখানে আমাদের 4 বছরের মুনাফা এটা, আর আসল এই ক, এই আসলের সঙ্গে মুনাফাটা যদি যোগ করি তাহলে আমরাও 4 বছরের একটা মুনাফা আসল পাই কিনা? আচ্ছা, তাই যদি পাই তাহলে এখন আসুন এসব মুনাফা আসলটা পাবো। সুতরাং মুনাফা আসল ক যোগ 9 ক আপন 25, লসাগু যদি আমরা করি তাহলে কত আসে? 25, ক নিচে একটা 1 আছে, 25 আর 25, তাহলে 25 ক, একই 25 ক যোগ 25 হবে 25, 9 ক ইকুয়াল কত হলো? 34 ক আপন 25। এইটা পেলাম আমরা মুনাফা আসল। কত পেলাম? 34 ক আপন 25। এইটাও আমাদের 4 বছরের মুনাফা আসল। দেখো এই আসলের সঙ্গে 4 বছরের মুনাফা যুক্ত হয়েছে, হয়ে 4 বছরের মুনাফা আসল। আর আমাদের প্রশ্ন দেওয়া আছে 4 বছরের মুনাফা আসল। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কত দেওয়া আছে? 10,000
200 বা এটা লেখা যায় আমরা আর গুণ করে 34 কা আগে 34 কা 25 গুণ 10,200 কি হবে বলতো 34 দিয়ে ভাগ দেখো তো এটা লঘিষ্ঠ করার কি করা যায় লঘিষ্ঠ করতে পারছো আমি যদি 102 মনে করে নিলাম 34 আগে 34 34 কে 3 34 102 আর এই 2 শূন্য তাহলে কত হলো সুতরাং ক ইকুয়াল টু 3 গুণ 25 75 আর 2 শূন্য 7,500 টাকা সুতরাং আসল কত বা মূলধন কত তাহলে আমরা এইখানে একটু লিখে দেই আসল সুতরাং আসল সমান সমান 7,500 টাকা এইটা উত্তর কি আমরা সমাধানটা বুঝতে পারলাম তো হ্যাঁ আচ্ছা ধন্যবাদ বন্ধুগণ এই সংক্রান্ত সৃজনশীল সংক্রান্ত তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 19 এবং 20 এই দুটো দাগ নম্বর তোমাদের বাড়িতে অনুশীলন করবার জন্য আমি বাড়ির কাজ হিসাবে তোমাদেরকে করবার জন্য অনুরোধ করলাম ধন্যবাদ বন্ধুগণ সকলে ভালো থাকো সুস্থ থাকো